হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কিছুক্ষণের জন্য কল্পনা করুন আপনি অন্য কোনো একটা দেশে বেড়াতে গেছেন, কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার ঠিক কয়েক মিনিট আগেই এয়ারপোর্ট থেকে আপনাকে গ্রেফতার করে এমন একটা জেলে পাঠিয়ে দেওয়া হলো যেখান থেকে জীবিত অবস্থায় বেঁচে ফিরে আসাটাই একটা অলৌকিক ব্যাপার। ওই জেলের মধ্যে সমস্ত কয়েদিকেই প্রতিদিন মারধর, অত্যাচার আর প্রচণ্ড নির্যাতন সহ্য করে থাকতে হয়। এখন আপনার কাছে মাত্র দুটো পথ রয়েছে। হয় সবকিছু মেনে নিয়ে সেই জেলের মধ্যে নিজের বাকি জীবনটা কাটিয়ে একটু একটু করে ধুকে ধুকে মারা যাওয়া, নয়তো যেভাবেই হোক সেই জেল থেকে পালিয়ে নিজের দেশে ফেরার চেষ্টা করা। আমাদের আজকের সিনেমার গল্পটা ঠিক এমনই একজন আমেরিকান তরুণের জীবনের সত্যি আর ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে তৈরি, যার নাম হলো মিডনাইট এক্সপ্রেস। 1978 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.5। তো গল্পটা শুরু হয় 1970 সালে টার্কির সবচেয়ে বড় শহর ইস্তানবুল থেকে। সেখানেই আমরা বিলি হেইজ নামের এই তরুণ ছেলেটাকে দেখতে পাই। বিলি তার গার্লফ্রেন্ডের সাথে আমেরিকা থেকে টার্কিতে বেড়াতে এসেছিল, আর বেশ কিছুদিন ঘোরার পর এখন তাদের দেশে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। কিন্তু বাড়ি ফেরার আগে বিলি খুবই বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ও ঠিক করে টার্কি থেকে বেশ কিছু হ্যাশ নিজের শরীরের সাথে বেঁধে সেগুলোকে লুকিয়ে লুকিয়ে আমেরিকায় নিয়ে যাবে। হ্যাশ হলো ড্রাগস বা গাঁজার মতনই এক ধরনের নেশার জিনিস, আর আমেরিকায় এই জিনিসের অনেক দাম। এখন বিলি ঠিক করেছিল এইরকম বেআইনিভাবে ড্রাগস পাচার করে ও খুব সহজেই অনেকটা টাকা কামাতে পারবে। সেজন্য এখন ও ওই সমস্ত হ্যাশের ছোট ছোট প্যাকেটগুলোকে টেপ দিয়ে নিজের পুরো শরীরের সাথে আটকে নেয়, আর তার উপর দিয়ে ভালো করে জামা কাপড় পরে খুবই স্বাভাবিকভাবে এয়ারপোর্টে পৌঁছে যায়। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর থেকেই নিজের এই সমস্ত কাজের জন্য ও খুবই টেনশন আর দুশ্চিন্তার মধ্যে ছিল। তবে বিলি যে এখন এত বড় একটা বেআইনি কাজ করছে সেই ব্যাপারে ওর সাথে থাকা ওর গার্লফ্রেন্ড কিছুই জানতো না। এয়ারপোর্টে আসার পর প্রথমের দিকে সবকিছু বেশ ভালোই চলছিল। ওরা দুজন খুব সহজেই সমস্ত সিকিউরিটি আর ইমিগ্রেশন পার করে এয়ারপোর্টের একদম ভিতরে ঢুকে যায়। এরপর ওদের সবাইকে একটা বাসে করে ওদের প্লেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা দেখে বিলি খুবই নিশ্চিন্ত হয়, কারণ একবার এই প্লেনে উঠতে পারলেই ও খুবই সুরক্ষিতভাবে নিজের দেশে চলে যেতে পারবে। কিন্তু দেখা যায় বাস থেকে নেমে প্লেনে ওঠার আগেই একদল পুলিশ সমস্ত প্যাসেঞ্জারদেরকে আরও একবার ভালো করে তল্লাশি চালাচ্ছিল। বাসের ভিতর থেকে এটা দেখতে পেয়ে বিলি প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়। এখন ও নিজের গার্লফ্রেন্ডকে আলাদা হয়ে আগে আগে প্লেনে উঠে যেতে বলে। এরপর বাকি সমস্ত প্যাসেঞ্জার যখন ওই বাস থেকে নিচে নামছিল, সেই সুযোগেই ও ওই বাসের দুটো সিটের মাঝখানে বসে বসে নিজের শরীর থেকে সমস্ত ড্রাগসের প্যাকেটগুলো খুলে ফেলার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ওখানে দুজন সিকিউরিটি অফিসার চলে আসে, আর এখানে বিলিকে ওই বাসের সিটের নিচে লুকিয়ে থাকতে দেখে ওদের দুজনের খুবই সন্দেহ হয়। সেজন্য ওরা দুজন বিলিকে বাস থেকে বাইরে বের করে এনে ওর পুরো শরীর ভালো করে তল্লাশি চালিয়ে দেখতে শুরু করে। আর সেখান থেকেই ওরা বিলির জামা কাপড়ের ভিতরে সেই হ্যাশ ব্রাউনের প্যাকেটগুলো খুঁজে পায়। যদিও প্রথমের দিকে ওই প্যাকেটগুলোকে দেখে সবাই সেগুলোকে বোম মনে করেছিল, যে কারণে আশেপাশে থাকা সমস্ত সিকিউরিটি অফিসাররাই ওর দিকে বন্দুক তাক করে ধরে। কিন্তু একটু পরীক্ষা করার পর যখন ওরা জানতে পারে এটা আসলে বোম না, তখন ওরা সবাই হাসতে হাসতে বিলিকে গ্রেপ্তার করে পাশের একটা ফাঁকা ঘরে নিয়ে যায়। এদিকে তখন প্লেনের মধ্যে থেকে বিলির গার্লফ্রেন্ড এই সমস্ত ঘটনাটাই দেখতে পাচ্ছিল, কিন্তু এখন তার পক্ষে আর কিছুই করা সম্ভব ছিল না। আর তাছাড়া বিলিও এখন ইশারা করে তাকে প্লেন থেকে নিচে নামতে বারণ করে দেয়। এরপর ওকে পাশের একটা ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ওর ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করে আর ওর জামা কাপড় খুলে ওর পুরো শরীরটাকে ভালো করে তল্লাশি চালিয়ে দেখা হয়। আর এভাবেই তল্লাশি চালানোর পর বিলির কাছ থেকে টোটাল 2 কিলো হ্যাশ পাওয়া যায়। এরপর ওই পুলিশ অফিসাররা ওকে টার্কিশ ভাষায় অনেক প্রশ্ন করছিল, কিন্তু বিলি ওদের কোনো কথাই বুঝতে পারছিল না, যে কারণে ওকে জামা কাপড় খুলে ওই অবস্থাতেই পুলিশ স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। এখন যেহেতু বিলি আমেরিকান ছিল, তাই ওখানে কিছুক্ষণের মধ্যেই আমেরিকান এমবাসি থেকে একজন অফিসার চলে আসে। এখন ওই অফিসারটা এই সমস্ত পুলিশদের টার্কিশ কথাগুলো ট্রান্সলেট করে বিলিকে বোঝাচ্ছিল। এখন ওই পুলিশগুলো বিলিকে বলে, তুমি একদমই চিন্তা করো না, তুমি যদি আমাদেরকে ভালোভাবে সাহায্য করো তাহলে আমরা তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। সবার আগে তুমি বলো তুমি এই ড্রাগসটা কোথা থেকে পেয়েছো। বিলি বলে, কিছুদিন আগে বাজারে আমার একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে পরিচয় হয়েছিল, সেই আমাকে একটা বিশেষ দোকানে নিয়ে গিয়ে এই জিনিসগুলো কিনতে সাহায্য করেছে। যেটা শুনে ওই পুলিশগুলো বলে, তুমি কি এখন সেই ট্যাক্সি ড্রাইভারটাকে দেখলে চিনতে পারবে। বিলি বলে, হ্যাঁ আমি চিনতে পারবো। যেটা শুনে সেই টার্কিশ পুলিশ আর আমেরিকান এমবাসির অফিসার বিলিকে নিজেদের গাড়িতে বসিয়ে সেই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে বিলি সেই আমেরিকান এমবাসির অফিসারকে বলে, আমি একজন ভালো ছেলে, আমি একটা ভদ্র পরিবার থেকে এসেছি, আমার বাড়িতে আমার বাবা মা ভাই বোন সবাই রয়েছে, আর আমার একটা ভালো ভবিষ্যৎ রয়েছে। আমি শুধু অতিরিক্ত টাকা ইনকাম করার লোভে জীবনে প্রথমবার এই ভুলটা করেছি, আমি আর কখনোই এমনটা করব না, আপনারা দয়া করে আমাকে ছেড়ে দিন। যেটা শুনে ওই অফিসারটা বলে,
বিগত বহু বছর ধরে টার্কি থেকে অনেক ড্রাগস পাচার হয়েছে, আর বেশিরভাগ বিদেশিরাই এখানে বেড়াতে এসে এখান থেকে ড্রাগস পাচার করে নিজেদের দেশে নিয়ে যায়। এই কারণে পুরো পৃথিবীর সামনে টার্কি ড্রাগস পাচারের জন্য খুবই বদনাম হয়ে গেছে। তাই এখন টার্কির সরকার সমস্ত ধরনের ড্রাগস পাচারকারীদেরকেই খুবই কঠিন শাস্তি দিচ্ছে। আর এই কারণেই বিগত বেশ কিছু বছরের মধ্যে যে সমস্ত বিদেশি ড্রাগস পাচারের জন্য পুলিশের কাছে ধরা পড়েছে, এখন তারা প্রত্যেকেই জেলে বন্দী হয়ে আছে। আর যেহেতু তোমার কাছ থেকে 2 কিলো ড্রাগস পাওয়া গেছে, তাই তুমি তো অত সহজে ছাড়া পাবে না। এই কথা শুনে বিলি এখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পর ওরা সবাই যখন বাজারে পৌঁছায়, তখন বিলি ইচ্ছা করেই একটা ভুল ট্যাক্সি ড্রাইভারের দিকে ইশারা করে, যেটা দেখে সমস্ত পুলিশ সেই ট্যাক্সি ড্রাইভারটাকে ধরার জন্য এগিয়ে যায়। আর সেই সুযোগেই বিলি ওখান থেকে ছুটে পালাতে শুরু করে। ও বাজারের ঘিঞ্জি রাস্তা আর অলিগলির মধ্যে দিয়ে পালিয়ে বেশ অনেকটা দূরে চলে আসে। এদিকে ওকে ধরার জন্য ওই পুলিশরাও ওর পিছন পিছন ছুটতে থাকে। বিলি এই জায়গা থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ অবধি একটা সময় ও পুলিশের কাছে ধরা পড়ে যায়। আর এরপরেই ওকে টার্কির খুবই বড় একটা জেলে নিয়ে আসা হয়। জেলে আসার পর সবার আগে ওর চুল দাড়ি সবকিছুই খুবই ছোট ছোট করে কেটে দেওয়া হয়। আর তারপর ওকে খুবই নোংরা আর ছোট্ট একটা সেলের মধ্যে থাকতে দেওয়া হয়। সেখানে ঢোকার পর বিলি ওই গার্ডদেরকে বলে, এখানে প্রচণ্ড ঠান্ডা, আপনারা কি আজ রাতে ঘুমানোর জন্য আমাকে একটা কম্বল দেবেন? যেটা শুনে ওই গার্ডটা ইচ্ছা করে বলে, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি কাল সকালে কম্বল পাবে। এই বলে ওই গার্ডটা ওখান থেকে চলে যাওয়ার পর বিলির পাশের সেলে থাকা একজন কয়েদি ওকে বলে, আমি দেখতে পাচ্ছি তোমার সেলটা বাইরে থেকে লক করা নেই। তুমি যদি কম্বল নিতে চাও তাহলে চুপচাপ তোমার সেল থেকে বাইরে বেরিয়ে পাশের ঘরে চলে যাও, সেখানেই সমস্ত কম্বল রাখা আছে। এই কথা শুনে বিলি ওর সেল থেকে বাইরে বেরিয়ে পাশের ঘর থেকে 2টো কম্বল নিয়ে আসে, যার মধ্যে থেকে একটা কম্বল ওর পাশের সেলে থাকা সেই কয়েদিটাকে দিয়ে দেয়, আর একটা কম্বল ও নিজের কাছেই রেখে দেয়। কিন্তু পরের দিন সকালে সমস্ত গার্ডরা যখন এই খবরটা জানতে পারে, তখন ওরা বিলিকে ওই জেলের হেড অফিসার, যার নাম হামিডু, তার কাছে নিয়ে যায়। আর এখন আগের রাতে সেল থেকে বাইরে বেরিয়ে কম্বল চুরি করার অপরাধে মিস্টার হামিডু ওকে প্রচণ্ড মারধর করে। একটা সময় ওই অফিসারটা বিলিকে প্রচণ্ড মারতে মারতে ওর সমস্ত জামা কাপড় খুলে ওর পায়ে দড়ি বেঁধে ওকে উল্টো করে ঝুলিয়ে মারতে শুরু করে। এখানে বিলিকে এতটাই নৃশংসভাবে মারধর করা হয় যে একটা সময় ওর পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়ে ও অজ্ঞান হয়ে গেছিল। এর কিছুদিন পর যখন ওর জ্ঞান ফেরে, তখন ওর কোনোভাবেই উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। অতিরিক্ত মার খাওয়ার কারণে এখন ওর পায়ের তলা আর পুরো শরীরেই প্রচণ্ড ব্যথা ছিল, যে কারণে এখন হাঁটতে গিয়েই ও প্রচণ্ড ব্যথায় মাটিতে পড়ে যায়। ওকে এই অবস্থায় দেখে পাশের থেকে জিমি আর এরিক নামের 2জন কয়েদি এসে ওকে সাহায্য করে। এখন ওরা 2জন জিমিকে নিজেদের কাঁধে তুলে ওর সেল থেকে বাইরে বের করে জেলের মাঠে নিয়ে যায়। ওরা 2জন বলে, তুমি বিগত বেশ কিছুদিন ধরেই অজ্ঞান হয়ে পড়েছিলে, আর এখানে আসার পর আমরাই তোমার ক্ষত শরীরের মরমপট্টি করেছি। এরপর ওরা 2জন বলে, এই পুরো জেলটাই খুবই ভয়ঙ্কর, পুরো দেশের সমস্ত বড় বড় কয়েদিদেরকে এখানে এনে রাখা হয়। এই জেলের মধ্যে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব ধরনের কয়েদি রয়েছে, আর তুমি যেন এখানে কখনোই কাউকে বিশ্বাস করবে না, সবসময় সবার থেকে সাবধানে থাকার চেষ্টা করবে, কারণ বাকি কয়েদিরা সুযোগ পেলেই তোমার ক্ষতি করে দেবে। এরপর ওরা বিলিকে প্রশ্ন করে, তুমি এই জেলের মধ্যে এলে কিভাবে? বিলি বলে, আমি ড্রাগস পাচার করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে গেছিলাম। যেটা শুনে এরিক বলে, তাহলে তো তুমি অনেক লম্বা সময়ের জন্য জেলে যাবে, তবে তোমার কাছে বাঁচার একটা উপায় আছে। পুলিশ যদি তোমার ওপরে স্মাগলিংয়ের মামলা করে তাহলে তুমি খুবই বড় বিপদে পড়ে যাবে, কিন্তু যদি তোমার ওপরে পজেশনের মামলা করা হয় তাহলে তুমি বেল বা জামিনও পেয়ে যেতে পারো। আর একবার জামিন পেয়ে গেলে তুমি এই জেল থেকে বাইরে বেরিয়ে একটা নকল পাসপোর্ট তৈরি করে এই দেশ থেকেই পালিয়ে যেতে পারবে। যেটা শুনে পাশের থেকে জিমি বলে, এ সব কিছুই ফালতু কথা, তুমি কোনোভাবেই জামিন পাবে না, বিগত বহু বছরের মধ্যে কেউই জামিন পায়নি, তোমাকেও আমাদের মতন এই জেলে পচে পচে মরতে হবে। এই কথা বলেই জিমি প্রচণ্ড রাগ করে ওখান থেকে চলে যায়। এবার এরিক বলে, জিমি আসলে খুবই ভালো একটা ছেলে ছিল। একদিন ও ওদের এলাকার একটা মসজিদ থেকে 2টো মোমবাতি চুরি করেছিল, আর সেই সামান্য অপরাধের জন্যই বিগত 1.5 বছরেরও বেশি সময় ধরে ও এই জেলে বন্দী হয়ে আছে, আর আগামী বহু বছর ধরে ওকে এখানেই থাকতে হবে। এই কথা শুনে বিলি খুবই অবাক হয়ে যায়। এরপর ও এরিককে প্রশ্ন করে, আচ্ছা তুমি এই জেলে এলে কিভাবে? এরিক বলে, তোমার মতন আমিও হ্যাশ পাচার করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছিলাম, আর এখন সেই কাজের জন্য আমার 12 বছরের জেল হয়েছে। যেটা শুনে বিলি পাশের থেকে অবাক হয়ে গিয়ে বলে, ড্রাগস পাচারের জন্য তোমার 12 বছরের জেল হয়েছে? তোমার কাছে কতটা ড্রাগস ছিল? এরিক বলে, মাত্র 100 গ্রাম, কিন্তু যেহেতু এই দেশের সরকার ড্রাগস পাচার করাটাকে খুবই সিরিয়াসভাবে নেয়, তাই কারো কাছে সামান্য একটু ড্রাগস পাওয়া গেলেও তাকে অনেক লম্বা সময়ের জন্য জেলে বন্দি করে রাখা হয়। এই কথা শুনে বিলি খুবই ভয় পেয়ে যায়, কারণ ওর কাছ থেকে তো 2 কিলো ড্রাগস পাওয়া গেছিল, আর এর মানে ওকে হয়তো নিজের বাকি জীবনটা এই জেলের মধ্যেই কাটাতে হবে।
এরপর এরিক বলে, তবে তুমি একদম চিন্তা করো না, যেহেতু এখনো আদালতে নিয়ে গিয়ে তোমার কোনো বিচার করা হয়নি, তাই তোমার কাছে বাঁচার এখনো একটা সম্ভাবনা আছে। তুমি একটু বেশি টাকা দিয়ে একটা ভালো উকিলের ব্যবস্থা করো। এই জেলের মধ্যে ম্যাক্স নামের একজন কয়েদি আছে। ড্রাগস পাচার করার জন্য সে বিগত 7 বছর ধরে এই জেলে বন্দী হয়ে আছে, আর তার কাছে খুবই বড় আর ভালো একজন উকিলের খোঁজ রয়েছে। এরপর এরিক আর বিলি ম্যাক্সের সাথে দেখা করে সেই উকিলের ব্যাপারে খোঁজ খবর করে। তখন ম্যাক্স বলে, পুরো টার্কিতেই কোথাও কোনো ভালো উকিল নেই, সবাই বেইমান, আর সবাই তোমাকে বোকা বানিয়ে তোমার থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে। তবে আমি যখন প্রথম এই জেলে এসেছিলাম তখন আমি খুবই ভালো একজন উকিলকে দেখেছিলাম। সে ইংল্যান্ডের খুবই বড় একজন স্মাগলারকে এই জেল থেকে পালাতে সাহায্য করেছিল। সেই স্মাগলারটা 200 কিলো ড্রাগস পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, কিন্তু সে সমস্ত পুলিশ আর উকিলকে অনেক টাকা খাইয়ে জামিনে এই জেল থেকে ছাড়া পেয়ে যায়, আর তারপর একটা নকল পাসপোর্ট বানিয়ে এই জেল থেকে পালিয়ে যায়। এখন বিলি ওর কাছে সেই উকিলের ব্যাপারে জানতে চায়। তখন ম্যাক্স বলে, সেই উকিলের নাম ছিল ইয়েসিল, কিন্তু সে কোথায় থাকে বা তার সাথে কিভাবে যোগাযোগ করবে সেই ব্যাপারে আমি কিছুই জানি না। এই ঘটনার কিছুদিন পর বিলির বাবা ওর সাথে দেখা করার জন্য আমেরিকা থেকে এখানে চলে আসেন, আর দেখা যায় উনি নিজের সাথে করে মিস্টার ইয়েসিল নামের টার্কির সেই বড় উকিলটাকেও নিয়ে এসেছেন। কিছুদিন আগে ম্যাক্স যার কথা বলেছিল। এখন এত বড় একজন উকিলকে দেখে বিলি মনে মনে খুবই নিশ্চিন্ত হয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। বিলি বলে, আমার জন্য তুমি, মা, তোমরা সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে গেছো, তোমাদের মান সম্মান নষ্ট হয়ে গেছে, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। বিলির বাবা বলে, তুমি একদমই চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আর তুমি একবার বাড়ি ফেরো, তারপর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই ঘটনার কিছুদিন পর আদালতে বিলির বিচার চলছিল। সেখানে বিলির বিপক্ষে থাকা সরকার পক্ষের উকিল চাইছিল ওকে যেন অনেক কঠিন শাস্তি দিয়ে অনেক বছরের জন্য জেলে পাঠানো হয়, কিন্তু যেহেতু এটা বিলির জীবনের একদম প্রথম অপরাধ ছিল, তাই ওর শাস্তি কমিয়ে ওকে মাত্র 4 বছরের জন্য জেলে পাঠানো হয়। তবে এখানে 4 বছরের শাস্তির কথা শুনে বিলি আর ওর বাবা দুজনেই খুবই অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু তখন ওদের উকিল বলে, আপনাদের ভাগ্য তো খুবই ভালো, বিলি যে পরিমাণ অপরাধ করেছে তার জন্য তো ওকে অনেক কম শাস্তি দেওয়া হয়েছে। এরপর পুরোপুরি জেলে যাওয়ার আগে বিলির বাবা একবার শেষবার ওর সাথে ভালো করে দেখা করে। সেখানে বিলির বাবা বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এই জেল থেকে বের করব, আর তার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি সব করতে রাজি আছি। তবে আগামী যে কটা দিন তোমাকে এই জেলের মধ্যে থাকতে হবে, আমি চাই তোমার যেন তখন কোনো রকম অসুবিধা না হয়। এই কথা বলেই উনি বিলিকে বেশ কিছুটা খাবার দাবার, দরকারি জিনিসপত্র আর $500 দেন। এই কথাগুলো বলতে বলতে এখন ওনারা দুজনেই প্রচণ্ড দুঃখে আর কষ্টে কান্নায় ভেঙে পড়েন। এরপর বেশ কিছু পুলিশ এসে বিলির বাবার সামনেই ওকে জেলের মধ্যে ধরে নিয়ে যায়। জেলে যাওয়ার পর প্রথমের দিকে বিলি কোনোভাবেই নিজের এই ভাগ্য আর পরিস্থিতিটাকে মানতে পারছিল না। সারাদিন ও সবসময় খুবই মন খারাপ করে থাকতো, এমনকি রাতেও ও ঠিকভাবে ঘুমাতে পারত না। কিন্তু এইভাবে আস্তে আস্তে বেশ কিছুদিন কাটার পর ও নিজের এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শুরু করে। এরপর আরও 1.5 বছর কেটে গিয়ে চলে আসে 1972 সালের এপ্রিল মাস। এই সময় একদিন জেলের মধ্যে বিলির বন্ধু জিমির সাথে আরও অন্য একটা কয়েদির ঝামেলা হয়, যে ঝামেলায় জিমি খুবই আহত হয়ে গিয়ে ওকে হসপিটালে ভর্তি করা হয়। আর এসব কিছুর মধ্যেই একদিন জিমির সেই উকিল অর্থাৎ মিস্টার ইয়েসিল জেলের মধ্যে ওর সঙ্গে দেখা করতে আসে। মিস্টার ইয়েসিল বলে, তোমাকে এই জেল থেকে বের করার জন্য আমি একটা নতুন উপায় খুঁজে বের করেছি। তোমার এই কেসটা আমাদের দেশের লোয়ার কোর্টে বিচার করা হয়েছিল, কিন্তু কিছুদিন পর তোমার এই কেসটা আমাদের দেশের হাইকোর্টে নিয়ে যাওয়া হবে, আর সেখানে আরও একবার তোমার অপরাধের বিচার করা হবে। কিন্তু আমরা যদি এখন পুলিশকে একটু বেশি টাকার ঘুষ দিয়ে এই কেস সম্পর্কিত তোমার ফাইল আর সমস্ত রিপোর্টগুলোকে নষ্ট করে দিতে পারি, তাহলে পরবর্তীকালে তোমার এই কেসটা যখন হাইকোর্টে পৌঁছাবে তখন সেখানে কোনো রকম রিপোর্ট আর ফাইল না থাকার কারণে হাইকোর্টের জাজদেরকে বাধ্য হয়ে তোমাকে ছেড়ে দিতে হবে, আর সেই সুযোগে তুমি খুব সহজেই এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবে। তবে এই কাজটা করে সমস্ত পুলিশদেরকে ঘুষ দেওয়ার জন্য আমার বেশ অনেকটা টাকা লাগবে, আর তোমাকে আর তোমার পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকার ব্যবস্থা করতে হবে, কারণ একবার তোমার এই কেসটা হাইকোর্টে চলে গেলে তোমাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। এখানে বিলি মিস্টার ইয়েসিলের কথায় খুব একটা গুরুত্ব দেয় না, কারণ ও খুব ভালোভাবেই বুঝতে পারে মিস্টার ইয়েসিল এখন ওকে বোকা বানিয়ে ওর থেকে টাকা নিতে চাইছিল। এই ঘটনার কিছুদিন পর জিমি হসপিটাল থেকে সুস্থ হয়ে আবার জেলে ফিরে আসে, আর এখন জিমি, ম্যাক্স আর বিলি এই 3 বন্ধু একসাথে বসে গল্প করছিল। এখন জিমি এদেরকে বলে, আমি এই জেল থেকে পালানোর একটা উপায় খুঁজে পেয়েছি। হসপিটালে আমার সাথে একজন জার্মান আর্কিটেক্টের পরিচয় হয়েছিল। সেই আর্কিটেক্ট এই পুরো জেলের রিপেয়ারিং আর রিনোভেশনের কাজ করছে, যে কারণে সে এই জেলের প্রত্যেকটা কোণা সম্পর্কেই খুব ভালোভাবে জানে। আর আমি ওই আর্কিটেক্টকে বেশ কিছুটা টাকা দিয়ে ওর কাছ থেকে এই জেলের একটা ব্লুপ্রিন্ট তৈরি করিয়ে নিয়েছি।
ওই আর্কিটেক্টটা আমাকে বলেছে এই জেল থেকে পালানোর দুটো রাস্তা রয়েছে। প্রথমটা হলো এই জেলের ছাদ দিয়ে, কিন্তু যেহেতু ছাদের ওপরে সবসময় সমস্ত গার্ডরা পাহারাদারি করে, তাই ওখান দিয়ে পালানো অনেক রিস্ক হয়ে যাবে। তাই এই জেল থেকে পালানোর দ্বিতীয় আর সবচেয়ে সুরক্ষিত পদ্ধতি হলো টানেল দিয়ে। এই জেলের নিচেই একটা বিশাল বড় টানেল বা সুড়ঙ্গ তৈরি করা আছে। বহু বছর আগে এখানকার রাজা শত্রুদের হাত থেকে বাঁচার জন্য এই সুড়ঙ্গগুলো তৈরি করেছিল, আর পরবর্তীকালে সেই সমস্ত সুড়ঙ্গের ওপরেই এই জেলটা তৈরি করা হয়। এখন এই জেলের বাথরুমের পাঁচিলের পিছনেই সেই টানেলে যাওয়ার গোপন রাস্তাটা রয়েছে। আমরা যদি কোনোভাবে ওই পাঁচিল ভেঙে সেই টানেলে ঢুকতে পারি, তাহলে আমরা খুব সহজেই এখান থেকে পালিয়ে যেতে পারবো। তবে ওই পাঁচিল ভেঙে টানেল দিয়ে পালাতে গেলে আমাদের তিনজনকেই একসাথে কাজ করতে হবে। এই কথা শুনে ম্যাক্স জিমির ওপরে হাসতে শুরু করে, কারণ ওর মনে হচ্ছিল কেউ হয়তো ওকে বোকা বানিয়ে এই জেলের ব্লু প্রিন্টটা বিক্রি করেছে। আর এখন ওর মনে হচ্ছিল জিমির এই প্ল্যান মতন চললে ওরা সবাই হয়তো ধরা পড়ে যাবে। অন্যদিকে বিলি বলে, আমার আর মাত্র 20 মাসের শাস্তি বাকি রয়েছে, তারপর আমি এমনিতেই এই জেল থেকে ছাড়া পেয়ে যাব। কিন্তু এখন যদি আমি কোনোভাবে পালাতে গিয়ে ধরা পড়ে যাই, তাহলে হয়তো আমার শাস্তি বাড়িয়ে আমাকে আরও অনেক লম্বা সময়ের জন্য জেলে আটকে রাখা হবে। তাই এখন আমি আর কোনোরকমভাবেই কোনো ঝুঁকি নিতে চাই না। এই কথা শুনে জিমি খুবই হতাশ হয়ে ওই জেলের ছাদের রাস্তা দিয়ে একা একাই পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ও গার্ডদের কাছে ধরা পড়ে যায়। এখন হেড গার্ড মিস্টার হামিদু আর বাকি সবাই মিলে ওকে এতটাই মারধর করে যে অতিরিক্ত আহত হয়ে গিয়ে ওকে আবার হসপিটালে ভর্তি হতে হয়। এদিকে এই ঘটনার কিছুদিন পরেই বিলির বন্ধু এরিককে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, যে একটা সময় বিলির মতন ড্রাগস পাচার করার অপরাধেই এই জেলে এসেছিল। এদিকে বিলিরও এই জেল থেকে ছাড়া পাওয়ার আর মাত্র 53 দিন বাকি ছিল, যে কারণে এখন বিলিও সবসময় খুবই আনন্দের মধ্যে থাকত। তবে এসব কিছুর মধ্যেই একদিন একজন সরকারি অফিসার জেলে এসে বিলিকে জানায়, তোমার বিপক্ষে থাকা সরকারি উকিল তোমার এই কেসটাকে হাইকোর্টে নিয়ে গেছে, আর সেখানে উনি তোমার ওপরে থাকা পজেশনের মামলাটা সরিয়ে তোমার ওপরে স্মাগলিংয়ের মামলা করেছে। আর আদালত সেই উকিলের কথা মেনে নিয়ে স্মাগলিংয়ের অপরাধে তোমাকে আবার নতুন করে শাস্তি দিয়েছে। এখন হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 30 বছর ধরে তোমাকে এই জেলের মধ্যে বন্দী হয়ে থাকতে হবে। আসলে ওরা সবাই তোমাকে শাস্তি দিয়ে পুরো পৃথিবীর সামনেই একটা বড় উদাহরণ তৈরি করতে চাইছে। আর যেহেতু এটা হাইকোর্টের আদেশ, তাই এখন আমাদের কারোরই আর কিছু করার নেই। তোমাকে 30 বছরের এই পুরো শাস্তিটাই ভোগ করতে হবে। এই কথা শুনে বিলি যেন পুরোপুরিভাবে পাগল হয়ে যায়। নিজের মুক্তির মাত্র 53 দিন আগেই ওকে যে আবার নতুন করে এত বড় একটা শাস্তি দেওয়া হয়েছে, সেটা যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এই ঘটনার কিছুদিন পর বিলি এখন ম্যাক্সের সাথে জিমির সেই প্ল্যান মতন টানেল দিয়ে এই জেল থেকে পালানোর জন্য রাজি হয়ে যায়। এরপর এক রাতে ওরা তিনজন মিলে বাথরুমে গিয়ে সেখানকার সমস্ত দেয়ালগুলোকে ভালো করে পরীক্ষা করে দেখতে শুরু করে। আর এভাবে বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর ওরা দেয়ালের মধ্যে থেকে সেই জায়গাটা খুঁজে পায় যে জায়গার পিছন দিয়ে সেই টানেলে যাওয়ার একটা গোপন রাস্তা আছে। এখন ওরা একটা বড় স্ক্রুড্রাইভারের সাহায্যে সেই দেয়ালের আশেপাশে লাগানো সিমেন্টগুলোকে সরাতে শুরু করে। দেখা যায় অনেক বছরের পুরানো হয়ে যাওয়ার কারণে আর জল জমে জমে ওখানকার সিমেন্টগুলো খুবই নরম হয়ে গেছিল। সেজন্য এখন এরা সবাই খুব সহজেই সমস্ত সিমেন্ট সরিয়ে দেয়াল থেকে দুটো বড় বড় পাথর বাইরে বের করে আনে। আর এখান থেকেই ওরা সেই টানেলে যাওয়ার একটা গোপন রাস্তা দেখতে পায়, যেটা দেখে এখন এরা তিনজন খুবই খুশি হয়। কিন্তু এতক্ষণ ধরে এই কাজটা করতে করতে প্রায় সকাল হয়ে এসেছিল, আর কিছুক্ষণের মধ্যেই জেলের সমস্ত কয়েদিরা উঠে পড়বে। তাই ওরা ঠিক করে নেয় এখন এই অবস্থায় না পালিয়ে আগামীকাল রাতে যখন এই জেলের সমস্ত কয়েদিরা ঘুমিয়ে পড়বে, তখনই ওরা এখান থেকে পালিয়ে যাবে। তাহলে সারা রাত ধরে ওরা এই জেল থেকে অনেক দূরে পালিয়ে যাওয়ার সময় পাবে। এখন ওরা সেই বড় বড় পাথরগুলোকে আবার দেয়ালের মধ্যে নিজেদের জায়গায় রেখে বেশ কিছুটা মাটি আর চুন দিয়ে সেই জায়গাটাকে প্লাস্টার করে দেয়, যাতে বাইরে থেকে দেখে কেউ কোনোভাবেই বুঝতে না পারে ওই দেয়ালটাকে ভাঙা হয়েছিল। এর পরের দিন ওরা সবাই এখান থেকে পালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ওদের কাছে এই পুরো শহরের ম্যাপ ছিল, আর সেই একই সাথে এই শহরের সমস্ত বাস, ট্রেন সবকিছুরই টাইম টেবিল ছিল। এখন এই প্ল্যান মতন পরের দিন রাতে সবাই ঘুমানোর সাথে সাথেই ওরা বাথরুমের দেয়াল থেকে সেই দুটো বড় বড় পাথর সরিয়ে সেই গোপন রাস্তা দিয়ে সরাসরি নিচে থাকা টানেলে পৌঁছে যায়। দেখা যায় ওই টানেলটা বেশ অনেকটাই লম্বা ছিল, আর অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে সেই টানেলের শেষ প্রান্তে যাওয়ার পর ওরা দেখতে পায় সেখান থেকে বাইরে বেরোনোর পথটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা দেখে এখন এরা সবাই খুবই হতাশ হয়ে পড়ে। আর সেই একই সাথে খুবই ভয় পেয়ে যায়, কারণ এতক্ষণে সকাল 4:30 বেজে গেছিল, আর কিছুক্ষণের মধ্যেই জেলের সমস্ত কয়েদিরা ঘুম থেকে উঠতে শুরু করে দেবে। আর তারা সবাই ঘুম থেকে ওঠার আগেই এদেরকে আবার জেলে ফিরে যেতে হবে, না হলে বাকি কয়েদিরা এদের পালানোর ব্যাপারে জানতে পারবে। তবে ওরা তিনজন ঠিক করে নেয় আজ রাতে এখান থেকে ফিরে গেলেও ওরা কোনোভাবেই হার মানবে না।
এরপর থেকে ওরা প্রত্যেক রাতে এই টানেলের মধ্যে এসে এখান থেকে পালানোর কোনো না কোনো একটা রাস্তা বা কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করবে। এখন এই প্ল্যান মতন আজ রাতে এরা আবার নিজেদের জেলে ফিরে যায়, আর সেখানে গিয়ে আবার এই পাথর দুটোকে কাদামাটি আর চুন দিয়ে দেয়ালের সাথে সিল করে দেয়। তবে পরের দিন সকালে এই জেলের মধ্যে থেকে রিফকি নামের একজন কয়েদি বাথরুমের সেই ভাঙা দেয়ালটা খুঁজে পায়। এখন ও জেলের বাকি পুলিশদেরকে এই ব্যাপারে জানিয়ে দেয়। এই খবরটা পেয়ে এখন সমস্ত গার্ড আর তাদের বস মিস্টার হামিদু এখানে চলে আসে। এখন ওরা বাথরুমের সেই ভাঙা পাঁচিলটাকে পরীক্ষা করে দেখছিল, আর বাকি সমস্ত কয়েদিরা সেই সময় বাথরুমের বাইরেই দাঁড়িয়েছিল। এখন সমস্ত কয়েদিদের মধ্যে থেকে জিমিকে দেখে মিস্টার হামিদুর একটু সন্দেহ হয়। উনি বুঝতে পারেন জিমি এই কাজটা করেছে, সেজন্য এখন উনি জিমির ওপরে টর্চার করার জন্য ওকে ওখান থেকে ধরে নিয়ে যান। এদিকে এই ঘটনায় ম্যাক্স আর বিলি দুজনেই রিফকি নামের সেই কয়েদিটার ওপরে খুবই রেগে গেছিল, কারণ ওর জন্যই আজ এদের জেল থেকে পালানোর পথটা বন্ধ হয়ে গেল। আর সেই একই সাথে ওর কারণেই আজ জিমিও বাকি গার্ডদের কাছে ধরা পড়ে গেল। এখন রিফকিকে শাস্তি দেওয়ার জন্য এরা দুজন মিলে একটা প্ল্যান করে। ম্যাক্স বলে রিফকির সবচেয়ে পছন্দের জিনিস হলো ওর টাকা। বিগত বহু বছর ধরে ও এই জেলের মধ্যে কাজ করে করে আর সমস্ত কয়েদিদের কাছে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করে অনেক টাকা ইনকাম করেছে, আর নিজের সেই সমস্ত জমানো টাকাগুলোকে ও নিজের রেডিওর মধ্যে লুকিয়ে রেখেছে। এখন আমরা যদি কোনোভাবে ও সেই টাকাগুলোকে নষ্ট করে দিতে পারি তাহলে রিফকির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এখন প্ল্যান মতন এরা সবাই লুকিয়ে লুকিয়ে রিফকির সেই সমস্ত জমানো টাকাগুলো নষ্ট করে দেয়। এর পরের দিন সকালে রিফকি যখন জানতে পারে ওর সমস্ত জমানো টাকা চুরি হয়ে গেছে, তখন ও প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গিয়ে এই জেলের সমস্ত গার্ডদেরকে ডেকে আনে। এখন বেশ কিছু গার্ড এসে ওই সেলের মধ্যে চারিদিকে তল্লাশি চালাতে থাকে, আর এইভাবে বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর একজন গার্ড একটা জলের বালতির মধ্যে থেকে বেশ অনেকগুলো ছেঁড়া টাকার নোট খুঁজে পায়, যেটা দেখে এখন রিফকি প্রচণ্ড দুঃখে কষ্টে ভেঙে পড়ে। কারণ এত বছর ধরে জেলের মধ্যে কাজ করে ও যে টাকাগুলো জমিয়েছিল, এখন সেই সমস্ত টাকাগুলোকেই কেউ ইচ্ছা করে নষ্ট করে দিয়েছিল। এখন রিফকি খুব ভালোভাবেই বুঝতে পারে এই কাজটা ম্যাক্স করেছে, কারণ আগের দিন ও ম্যাক্সদের এই জেল থেকে পালানোর ব্যাপারটা এখানকার গার্ডদেরকে জানিয়ে দিয়েছিল। এখন নিজের এই টাকাগুলো নষ্ট করার জন্য রিফকি বদলা নিতে চাইছিল। ও এক প্যাকেট হ্যাশ নিয়ে জেলের হেড গার্ড হামিদুকে বলে, আমি এটা ম্যাক্সের কাছ থেকে পেয়েছি। ম্যাক্স এই জেলের মধ্যে সবার কাছেই ড্রাগস বিক্রি করে। এই কথা শুনে এখন মিস্টার হামিদু কোনো রকম বিচার না করেই ম্যাক্সকে এই কাজের শাস্তি দেওয়ার জন্য ওকে ওখান থেকে জোর করে ধরে নিয়ে যায়। যদিও এখানে বিলি আর বাকি কয়েদিরা বোঝানোর অনেক চেষ্টা করে যে ম্যাক্স এই কাজটা করেনি, রিফকি এখন ওকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছে। কিন্তু মিস্টার হামিদু এখন কারো কথাই শুনতে চাইছিল না। এখন ম্যাক্সকে এইভাবে মিথ্যে কথা বলে ফাঁসানোর জন্য বিলি প্রচণ্ড রেগে গেছিল। এখন অতিরিক্ত রেগে গিয়ে ও রিফকিকে ধরে মারতে শুরু করে। দেখা যায় অতিরিক্ত রাগের কারণে বিলি যেন এখন পুরোপুরি পাগল হয়ে গেছিল। এখন ও রিফকিকে মারতে মারতে এই সেলের মধ্যে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দেয়। এরপর ও রিফকিকে এতটাই বেধড়ক পেটায় যে একটা সময় রিফকি ওখানে মারা যায়। কিন্তু ও মারা যাওয়ার পরেও রিফকি নিজের দাঁত দিয়ে ওর জিভ টেনে ছিঁড়ে সেটাকে বাইরে ফেলে দেয়, আর এরপর ও পাগলের মতন জোরে জোরে হাসতে শুরু করে দেয়। আসলে বিগত বহু বছর ধরেই বিলি খুবই মানসিক অবসাদে ভুগছিল। ওর মুক্তির একটু আগেই ওর শাস্তি বাড়িয়ে ওকে 30 বছরের জন্য জেলে বন্দি করে রাখা হয়। তারপর রিফকির কারণে ওর এই জেল থেকে পালানোর শেষ পথটাও বন্ধ হয়ে যায়। অন্যদিকে এই জেলের মধ্যে ওর আপন বলতে ওর দুই বন্ধু ম্যাক্স আর জিমি ছিল, কিন্তু এখন রিফকির কারণে তাদের দুজনকেও এখান থেকে আলাদা জায়গায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই জেলের মধ্যে বিলি পুরোপুরি একা হয়ে গেছিল, আর সেই সমস্ত কষ্ট সহ্য করতে না পেরে এখন ও পুরোপুরি পাগল হয়ে গেছিল। এরপর জিমিকে ওই জেলেরই একটা পাগলা গারদে রেখে দেওয়া হয়। এই জেলের সমস্ত কয়েদিদেরকে অতিরিক্ত মারধর করে তাদের ওপরে এতটাই অত্যাচার করা হতো যে এখানে বিলির মতন আরও অনেক কয়েদিরাই পাগল হয়ে গেছিল। এরপর এই ঘটনার আরও 7 মাস কেটে গিয়ে চলে আসে 1975 সালের জানুয়ারি মাস। বিগত 7 মাস ধরে বিলি পাগল হয়ে এই জেলের পাগলা গারদেই বন্দী হয়ে আছে। এখানে বিলির মতন আরও অনেক পাগল কয়েদিরা ছিল, আর সেই সমস্ত কয়েদিদের মধ্যেই আমরা ম্যাক্সকেও দেখতে পাই। দেখা যায় সমস্ত গার্ডদের কাছে অতিরিক্ত মার খাওয়ার ফলে এখন ম্যাক্সও পাগল হয়ে গেছিল। কিন্তু যেহেতু এখন ম্যাক্স আর বিলি দুজনেরই মাথা খারাপ হয়ে গেছিল, তাই একসাথে একই জায়গায় থাকার পরেও ওরা দুজন কেউই একে অপরকে চিনতে পারছিল না। এখানে আসার পর থেকেই বিলি সবসময় খুবই শান্ত হয়ে থাকতো। ও কখনোই কারোর সাথে কোনো রকম কথা বলতো না। এসব কিছুর মধ্যেই একদিন বিলির গার্লফ্রেন্ড, যার নাম ছিল সুজান, সে ওর সঙ্গে দেখা করার জন্য আসে। এখানে এত বছর পর সুজানকে দেখে বিলির অনেক পুরানো স্মৃতি মনে পড়ে যায়, যার ফলে আস্তে আস্তে আবার ওর মানসিক ভারসাম্য ফিরে আসছিল। আজ এত বছর পর একে অপরকে দেখে ওরা দুজনেই প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, কারণ এখনও অবধি ওরা দুজন একে অপরকে খুবই ভালোবাসত।
এরপর সুজেন বিলিকে একটা ফটো অ্যালবাম দিয়ে বলে, তোমার বাবা এই অ্যালবামটা তোমাকে দিতে বলেছে। এর মধ্যে তোমার পরিবার আর তোমার সমস্ত প্রিয়জনদের ছবি রয়েছে। এই ছবিগুলো দেখলে হয়তো তোমার সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে গিয়ে তোমার মনটা একটু ভালো হয়ে যাবে। এই কথাটা বলতে বলতেই সুজান ইশারা করে ওকে জানায় এই অ্যালবামের পিছনেই গোপনভাবে কিছু একটা লুকানো আছে। বিলি যেন পরে ওই অ্যালবামের পিছন দিকটা একটু ভালো করে চেক করে দেখে। এরপর সুজান কাঁদতে কাঁদতে বলে, তোমাকে যেভাবেই হোক এই জেল থেকে বাইরে বেরোতে হবে। দরকার পড়লে তোমাকে এখান থেকে পালাতে হবে, কারণ এই জেলের মধ্যে থাকলে তুমি এমনিতেও মারা যাবে। এখানে সুজানের এই কথাগুলো শোনার পর বিলি এখন মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে ওঠে। এখন ও আবার নতুন করে এই জেল থেকে পালানোর একটা মোটিভেশন ফিরে পায়। এরপর ও বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে সেই অ্যালবামটাকে খুলে দেখে। দেখা যায় সেই অ্যালবামের পিছনের পৃষ্ঠায় বেশ অনেকগুলো আমেরিকান ডলার লুকিয়ে রাখা ছিল। এখন বিলি একটা নোট নিজের হাতে রেখে বাকি সমস্ত নোট নিজের জুতোর মধ্যে লুকিয়ে রেখে দেয়। এরপর ও নিজের বন্ধু ম্যাক্সকে সারা জীবনের মতন বিদায় জানিয়ে ওই জেল থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর বিলি সরাসরি মিস্টার হামিদুর সঙ্গে দেখা করে ওনাকে সেই টাকা দেখিয়ে বলে, আমি এই টাকার বিনিময়ে একবার এই জেলের চার্চে গিয়ে প্রার্থনা করতে চাই। এখন হামিদু ওর কাছ থেকে সেই টাকাটা নিয়ে ওকে জেল থেকে বাইরে নিয়ে আসে। কিন্তু বাইরে আসার পর হামিদু ওকে চার্চে না নিয়ে গিয়ে ওকে জোর করে ধরে নিজের ফাঁকা অফিসে নিয়ে আসে। সেখানে যাওয়ার পর হামিদু ওকে প্রচণ্ড উল্টোপাল্টা মারধর করে ওর সাথে অনেক নোংরা অসভ্যতামি করার চেষ্টা করে। কিন্তু তখন নিজেকে বাঁচানোর জন্য জিমি হামিদুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যার ফলে হামিদু সরাসরি পিছনের একটা দেয়ালে গিয়ে ধাক্কা খায়। আর সেই দেয়ালে লাগানো একটা বড় হুক ওর মাথার পিছন দিকে ঢুকে গিয়ে ও ওখানেই মারা যায়। এটা দেখার পর বিলি তাড়াতাড়ি করে পাশের থেকে হামিদুর বন্দুক নিয়ে ওকেই গুলি করে মারার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর ও নিজেকে কন্ট্রোল করে নেয়, কারণ এই অবস্থায় ও যদি গুলি চালায় তাহলে বাকি সমস্ত গার্ড আওয়াজ শুনে এখানে চলে আসবে। আর তাছাড়া হামিদু তো এতক্ষণে এমনিই মারা গেছে। এরপর ও পাশে রাখা অন্য গার্ডদের একটা ইউনিফর্ম পরে খুবই স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর ও খুবই ভয়ের সাথে সাথে সিঁড়ি দিয়ে নেমে মেন গেটের দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই পিছন থেকে একজন গার্ড ওকে ডেকে বলে, তুমি এইভাবে কোথায় যাচ্ছ? তুমি তো গেটের চাবি নিতেই ভুলে গেছো। এই কথা বলেই ওই গার্ডটা বিলির দিকে বাইরের গেটের একটা চাবি ছুড়ে দেয়। আসলে বিলি এই সময় একটু অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল, তাই ওই গার্ডটা ওর মুখ দেখে ওকে চিনতে পারে না। এখন এই চাবি পাওয়ার পর বিলি খুব সহজেই ওই জেলের তালা খুলে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। এত বছর জেলে আটকে থাকার পর এখন অবশেষে ও মুক্তি পেয়েছিল। এখন ও প্রচণ্ড ভয়ে ভয়ে সামনে এগোতে শুরু করে। ওর মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই ও হয়তো ধরা পড়ে যাবে। এমনকি বেশ কিছু দূর এগোনোর পর দূর থেকে একটা পুলিশের জিপ ওর দিকে এগিয়ে আসতে থাকে, যেটা দেখে বিলি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে মাথা নিচু করে হাঁটতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই জিপটা বিলির পাশ কাটিয়ে জেলের মধ্যে চলে আসে। এটা দেখে এখন ও খুবই নিশ্চিন্ত হয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর 1975 সালের 4 অক্টোবর ও টার্কি বর্ডার পার করে পার্শ্ববর্তী দেশ গ্রিসে পৌঁছে যায়। আর এই ঘটনার 3 সপ্তাহ পর অবশেষে ও নিজের বাড়ি পৌঁছায়। দীর্ঘ 5 বছর টার্কির ওই ভয়ঙ্কর জেলে বন্দি থাকার পর এখন শেষ অবধি বিলি নিজের পরিবারের কাছে ফিরতে পেরেছিল। এরপর আমাদেরকে আসল বিলি, ওর বাবা মা আর ওর গার্লফ্রেন্ডের বেশ কিছু ছবি দেখানো হয়। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।